চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সৈয়দ নাফিসের কাছে। নাফিস, আপনার কাছে তো গান নিয়ে অনেক কিছু জানতে চাইবো, অনেক কিছু জানার আছে, নতুন নতুন কাজ। তবে তার আগে আয়োজনের শুরুটা আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে শুরু করতে চাই। ঠিক আমার এই ঈদে করা দুটো গানের মধ্যে আমার সবচেয়ে পছন্দের যে গান কানামাছি নামক একটি নাটকের গান করেছিলাম, ওটারই টাইটেল ট্র্যাক, ওটার নামটাও কানামাছি। ওই গান থেকেই দুটো লাইন গিয়ে শোনাচ্ছি। আমি হিসেব কষে মনের জানালা খোলা রাখিনি, আজ হচ্ছে মনে খুব যা করেছি ভুল করিনি। জানি দিনের শেষে আমি পথের সীমানা খুঁজি এখনো, রাত নামছে নামুক আজ এই বুঝি প্রেমে পড়েছি। কাগজে কলমে জনমে জনমে হৃদয়ের কাছে আসাসি, এই বুঝি পেলাম এই যেন হারালাম, চলছে কেমন কানামাছি। এই বুঝি পেলাম এই যেন হারালাম, চলছে কেমন কানামাছি। বাহ, চমৎকার। কিছুদিন আগে তো ঈদ গেল, একটু যদি বলতেন যে ঈদের ব্যস্ততা, কাদের সাথে কাজ করা হয়েছে এবং কতগুলো কাজ করা হয়েছে, নতুন কি কাজ করলেন ঈদ উপলক্ষে? গানের ব্যাপারে আমার ধারণা ছিল যে গান রিলিজ হবে একটু ঘটা করে বা আয়োজন করে, ওই গানের জন্য হয়তো লেবেলের সাথে আমাদের সখ্যতা থাকতে লাগে এরকম বিষয়। এরপরে ইউটিউব আসলো, দেখলাম সিডির যুগেও গানের কাজ করেছি। তো এক এক সময় গান বের হবার প্রতি কি বলবো, মানসিক পরিস্থিতি বা পরিবেশ ভিন্ন হয়ে যায়। তো এইবার ইউটিউবের ক্ষেত্রে যেটা বলবো যে নাটকের কাজ করতে করতে গানের প্রতি যে ভালো লাগাটা ওটা অনেক ঘুরে গেছে, কারণ আমি আসলে সবসময় চেয়েছি সিনেমার জন্য কাজ করতে। তারই ধারাবাহিকতায় নাটকগুলো এখন মোটামুটি অলমোস্ট ক্লোজ টু সিনেমাতে চলে যাবার কারণে ওই আমার মনের ক্ষুধাটাও পূরণ হয় বলে একটু বেছে বেছে ভালো গল্প, যে ডিরেক্টরের কাজগুলো একটু সামওয়াট সিনেম্যাটিক আমার কাছে দেখে মনে হয়, আমি এই জায়গায় একটু চুজি থাকতে ভালোবাসি। এবছর রুবেল আনুশ নামে একজন ডিরেক্টর, ওনার কাজ আমার দেখে ভালো লেগেছিল। তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করবার পর থেকে এই ঈদে ওনারই দুটো কাজ করেছি। এবার সোহেল আরমান স্যারের কাজ করেছি একটা আমাদের জাতীয় টেলিভিশনের জন্য, জলপুরি নামে একটা নাটকের আবহ সঙ্গীত করেছি, ওটা সোহেল আরমান স্যারের। রুবেল আনুশ ভাইয়ার করেছি দুটো, কানামাছি যেটার গানটা একটু আগে গাইলাম, এবং আরেকটা আমাদের ন্যাশনাল টেলিভিশন চ্যানেলের জন্য করেছিলাম নজর। দুটো নাটক, কানামাছি এবং নজর, দুটোরই কাস্টে ছিল মুশফিকার ফারহান। কানামাছিতে ছিল সাফা কবির আর নজরে ছিল আয়েশা আমাদের। এবং জলপুরিতে আমি আলভিকে চিনি, আমি আমার অ্যাক্ট্রেস ওনাকে এখনো চিনি না, কিন্তু তিনটা কাজের মধ্যে একটা জিনিস ছিল যে ওই যে গল্প বলার একটা ক্ষুধা, মানে গল্প তো আসলে অনেক প্রত্যেকটা নাটকের সাথেই আছে, এই তিনটা কাজের সাথে বা গল্প বলার ধরনটা আমার ভালো লেগেছিল, তাই এই তিনটা কাজের সাথে এবার ঈদে থাকা। নাটক বা সিনেমায় গান করার ক্ষেত্রে তো একটা গলার এক্সপ্রেশনের বিষয় থাকে এবং সেই বিষয়ের পাশাপাশি কাহিনীর উপর আপনাকে নির্ভর করতে হয়, তাই তো? তো সেই বিষয়গুলো আপনাকে কিভাবে প্রভাবিত করে? খুব করে, কারণ দেখেন ওই যেটা বললাম এবার বা ইনফ্যাক্ট অনেক বছর ধরেই কোয়ান্টিটি অনেক বেশি, অনেক জায়গা থেকে কন্টেন্ট বেরোচ্ছে, আসলে সেখান থেকে আপনি আপনার কাজ দিয়ে কিভাবে বেরিয়ে আসবেন এটার একটা বিষয় তো থাকেই। এবং ওই মনস্তাত্ত্বিক ধ্যানের জায়গাটা প্রথম নাটকের ক্ষেত্রে বলি বা সিনেমার ক্ষেত্রে বলি আসে বোধহয় গল্প থেকে। গল্প, এবং এখন এসে আমি একটু শিখতে পারছি সেটা হচ্ছে স্ক্রিন প্লে। একই গল্প তিনজন ডিরেক্টরের হাতে দিলে তিন ধরনের আউটকাম আসবে শুধুমাত্র স্ক্রিন প্লের কারণে, কে কিভাবে গল্পটা একটার অংশ থেকে আরেকটা অংশতে যাচ্ছে। তো ওই জিনিসটা আমি খেয়াল রাখি। গান লেখার ক্ষেত্রে প্রভাব কিভাবে ফেলে বলুন তো, কারণ আমাকে আসলে ডিরেক্টররা যখন অ্যাপ্রোচ করে তারা হয় পুরোটা গল্পের আদলে অথবা একটা আবহ বা একটা পরিবেশ কতটুকু নিয়ে আমি গানটা বানাবো ওটা আমাকে বলেই দেয়। সেই জায়গা থেকে এখন পর্যন্ত যতগুলো গান লিখছি বা সুর করছি নাটকের জন্য, সেখানে আমি ডিরেক্টর থেকে ওই মুড অ্যান্ড মাইন্ডসেটটা নিয়েই নিই, যাতে আমার
নিজ সত্তার সাথে ডিরেক্টরের সত্তা মিশে একটা কিছু দাঁড়ায় আর কি, নতুন কিছু সবকিছু মিলে। সৃষ্টি হয়। কিন্তু যদি এটা নাটকের গান না হয়, সম্পূর্ণ আপনার নিজের জন্য মুক্ত চিন্তা থেকে আপনি গানটা লিখছেন বা গাইছেন, সুর করছেন, সেটাতে কি আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি যখন নাটকের জন্য লিখছেন ডিরেক্টরের সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হচ্ছে, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ইন্ডাস্ট্রি বলে যখন একটা শব্দ চলে আসে, যেখানে আসলে আপনি নিজেকে খেটে খাওয়া মানুষ হিসেবে দেখবেন, তখন প্রথমে অবশ্যই নিশ্চয়ই আপনি একজন স্বাধীন শিল্পী থেকে একটু হলেও পরাধীন শিল্পী হতে চাইবেন না। তো ওইটাতে প্রথম তো একটু কষ্ট হতোই। এখন বরঞ্চ স্বাধীন শিল্পী হতে কষ্ট হয়, কারণ যেহেতু এটা একটা ফরম্যাট, ডিরেক্টর একটু সহজ করে দেয়। এই যে যেটা বললাম, অনেকগুলো কমিউনিকেশনের বিষয় থাকে। স্বাধীন শিল্পীর মতো আসলে অনেক দিন সময় নিয়ে একটা গান বানাবো, ভাববো, ওই স্বাধীনতাটা আপাতত বোধহয় একটু খর্ব হচ্ছে ইন্ডাস্ট্রি টাস্কের জন্য। বাট হ্যাঁ, ডেফিনেটলি ওইটা আমার সবচেয়ে বড় কমফোর্টের জায়গা, যেখানে আসলে আমি হতে পারি। এবং সেই জন্যই, যেহেতু ইন্ডাস্ট্রির জন্যই বেশি কাজ করতে হচ্ছে, তাই আমিটা আরও বেশি যাতে থাকে, এই জন্য ওই গানগুলোর প্রতি মনোনিবেশ করার তাগিদাটাও বেশি থাকে, যাতে সেখানেও বোঝা যায় যে না, আমি বিদ্যমান। আরও আড্ডা দেব, তবে আরেকটা গান শুনতে খুব ইচ্ছে হচ্ছে। বলতে গেলে নজরেরটা ইটস আ ডুয়েট সং, চাইলে ওটার 2 লাইন আমি গেয়ে শোনাতে পারি। জি। ভুলে গেছি কি ভুলে অনেক আগে, এক চোখে দেখি এই দুনিয়াকে, দূর থেকে কেন যে ভালো লাগে, কাছে এলে আধারে আলো ঢাকে, এই নজরে দেখলে তোমায় পুড়ে হবে ছাই, তাই হৃদয় নামে নয়ন দিয়ে তোমায় দেখে যাই, তোমার হাসি মুখে এক আয়না যেন আছে, সেই আয়না জুড়ে আমি আজ আমায় দেখতে পাই, দেখে যাই। ভেবে বলো কিভাবে তোমার কাছে পাই, এক জীবনে না পেলে অন্য ভুবনে চাই। অসাধারণ। একটা পর্যায়ে এসে যখন আপনার বাবা মা বুঝলো যে আপনি আসলে পড়াশোনার এই রাস্তা থেকে, আপনি আসলে সেই গদবাঁধা পথে যাচ্ছেন না, হ্যাঁ শিল্পী হচ্ছেন, তখন তারা এটাকে কিভাবে নিল? প্রথমে যেটা হয়, শিল্পীদেরও যে আসলে পড়াশোনার বিষয় আছে, শিল্পী হয়েও যে নার্ড হওয়া যায়, এটা এখানে এই জায়গার জন্য আমার মনে হয় একটু লাক্সারির সাথে জুড়ে হয়েছে বিষয়টা, যে যাদের আসলে ওই পুস্তানিভাবে পারিবারিকভাবে শিল্প চর্চা হয় তারাই শিল্পী, যাদের চর্চা করার এই মুহূর্তে একদম শুরু থেকেই ফিনান্সিয়াল বলেন বা ক্যাপাসিটি ওয়াইজ অ্যাবিলিটি আছে, তারাই বোধহয় শিল্পী হয়। এবং তারা যখন শিল্প ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করে, ওটাকে তখন হাইলাইট করা হয়। আমরা যারা আসলে এরকম ফরম্যাট থেকে, যেটা বললাম, ওই হঠাৎ করে পথ বদলে ফেলি যারা, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ দেখা যায় বাবা আমার কাছে যখন বলে মিউজিক নিয়ে পড়তে চাই, রাজি হয় না। আমার ক্ষেত্রেও তাই হয়। যখন চারুকলাতে পড়তে চাইছি, তখনও বাবা আমার দোনো বিষয়টা তো ছিলই, যে পড়তে দেবে কি দেবে না, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাগুলোকে ছাপিয়ে এসে আজকে এখানে আমার বাবা জীবিত নেই। বাবা জীবিত থাকলে আজকে হয়তো উনি অনেক খুশি হতেন। মায়ের একটু কষ্ট হয়েছিল প্রথম প্রসেস করতে, এখন উনি একটু সাদরে গ্রহণ করছেন। এখানে জেনারেশন গ্যাপেরও একটা ব্যাপার আছে। উনি বোধহয় ঠিক যাদেরকে দেখে ওই জিনিসটা অনুভব করতেন যে এরা স্টার, এদের সাথে কাজ করলেই বোধহয় আমি কিছু একটা করছি, ওই বিষয়টা হয়তো ঘটছিল না। তো রিসেন্টলি সোহেল আরমান স্যারের সাথে যখন কাজ করলাম, উনি যখন আমার স্টুডিওতে আসলেন, তো আম্মু তাদেরকে চেনে, তার জেনারেশনের যেহেতু, তখন সে বুঝতে পারলো যে আচ্ছা ঠিক আছে, সামথিং ইজ হ্যাপেনিং, ও বোধহয় তাহলে ওর মতো করে সঠিক পথে এগোচ্ছে। তো এখন অ্যাপ্রুভালটা আছে। আপনার আসলে অনুপ্রেরণা কে ছিল? একদম ছোটবেলায় আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিলেন আমাদের কুমার বিশ্বজিৎ স্যার। এরপরে আরেকটু বড়বেলায় যখন গেলাম, তখন শুনলাম আমাদের বাপ্পা মজুমদার
তখন এই দুইজনকেই আসলে গানের লেখা সুর প্রেজেন্টেশন এই জায়গা থেকে আমি যদি বলি জেমস তো আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশন। আর সিনেম্যাটিক ওয়ার্ল্ডে পদার্পণের ক্ষেত্রে আমাকে মিউজিক্যালি সবচেয়ে বেশি ইন্সপায়ার করে আমাদের পাশের দেশেরই এ আর রহমান। আমাদের এখানে স্কোরিংয়ে মনপুরাতে আমি সবসময় কথাটা বলি, এটা আমি যদিও খুব রিসেন্টলি জানতে পেরেছি, আমাদের পিন্টু ঘোষ, অর্ণব দা, এই ব্যাকগ্রাউন্ড স্কোর বা আবহ সঙ্গীতের সাথে যে এত ভালো লাগা বা এত মায়া জুড়ে দেওয়া যায় এই বিষয়গুলো জানতে পারি। তখন শুধু গানের মাধ্যমেই নিজেকে আটকে না রেখে আরও মাল্টি ডিমেনশনে নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য তখন আবহ সঙ্গীতের সাথে জুড়ে দিই। আপাতত মিউজিকে আসার জন্য এরাই আমার ইন্সপিরেশন ছিল আমাদের দেশে। এতগুলো ক্ষেত্রে আপনি কাজ করছেন, কোন বিষয়টা আপনাকে ক্লান্ত করে দেয় বা আপনার মনে হয় যে না, কখনো মনে হয়েছে যে এ পথে এসে আমি ভুল করেছি? গান গাইবার বিষয়টা কেমন বলুন তো, ওই এখানেও ওই যারা পারিবারিকভাবে ক্লাসিক্যাল শিখে আসে, ক্লাসিক্যাল গানটাকে কন্টিনিউ করে, স্বাভাবিকভাবেই তার কাছে মনে হয় যে সে খুব পূজনীয়ভাবে জিনিসটাকে ধারণ করে এবং অবশ্যই আর ৮-১০ জনের থেকে ভালো করে। কিন্তু কেউ যখন, যেমন আমি কৈলাস খেরের কথা বলি সবসময়, যে তাকে শুনলে যে একটা মাটির ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু তার গানে যে দরদ পাওয়া যায়, তার সাথে কিন্তু গানের একদম হাতে খড়ি যে শিক্ষাগত যে ব্যাপারটা ওটা কিন্তু ওনার নেই। হি ইজ জাস্ট বিল্ট ফ্রম দ্য কোর সোল অফ দিস ইউনিভার্স। তো ওই বিষয়টা আমরা কানে শুনে কতটুকু ভালোবাসি বা কতটুকু আসলে একটা শিল্পীকে জায়গা করে দিতে চাই, এটা এখনও প্রশ্নবিদ্ধ। এখনও আমাকে কিছু কিছু জায়গায় হয়তো এই জিনিসটা ফেস করতে হয় যে নাফিজ, আচ্ছা ওকে। তো ওই যে দূরে রাখার যে বিষয়টা, আসলে আর কতবার নিজেকে প্রমাণ করব বা আরও কত ভালো কাজ করলে আমাকে সেই জায়গায় ওই ধরনের স্বীকৃতিটা দেয়া হবে সেটা আমি জানি না। মাঝে মধ্যে ওখানে একটু ক্লান্তি চলে আসে। দের ইজ সামথিং কল্ড সিন্ডিকেট দ্যাট উই অল ফেস ইন দিস ডেজ। তারপরও ভালো লাগে, ওই ক্লান্তিটাই আমার মনে হয় আমার শক্তির যোগান। একটু ক্লান্ত লাগলেও পরে আবার ঘুম থেকে উঠে বলি বা ওই ক্লান্তিটা কাটিয়ে উঠে আবার মনে হয় যে না, এই যুদ্ধটা আছে বলেই জীবনটা গল্পর মতো হচ্ছে, আর এই গল্পটা আছে বলে আজকে অনুষ্ঠানে এসে গল্পগুলো বলতে পারছি। সো নট আ প্রবলেম, আমি আবার গাইতে শুরু করি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার কাজ নিয়ে? আমি এখন শিল্পী হিসেবে আপাতত এটাই চাই যে আমার মনের অভিব্যক্তি প্রকাশ করতে, যে আমি যা লিখবো, যা বলতে চাইবো, সেটা যাতে আমি বলতে পারি, এটাই শিল্পী হিসেবে আপাতত আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি আপনার সৃষ্টি দ্বারা আমাদের এই জগৎটাকে আর অনেক বেশি আলোকিত করেন। আমরা আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেব। তবে বিদায় নেব আপনার কাছ থেকে গান শুনতে শুনতে। দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি আগে। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবারে সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, ১১০ বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩২০৩০ থেকে ৪ পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ঔপন্যাসিক ভ্লাদিমির নবোকোভের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবন এক মহান সূর্যোদয়, ফলে মৃত্যুও তাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এটাও একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে গিয়েছিল, নাটকটার নাম ছিল সেকশন 302। ওটারও আবহ সঙ্গীত করে খুব মজা পেয়েছি। থ্রিলার প্রজেক্ট ছিল আমার প্রথম। ওখানে আমি নিজের লেখা শুরু করা একটা ফোক করেছি, একটু সেমি ক্লাসিক্যাল ধাঁচের। তো ওই গানটা কিছু অংশ দিয়ে আমি শেষ করছি। মরি যে কোন দোষে ভাবি বসে বসে, মরি যে কোন দোষে ভাবি বসে বসে, দয়াল বিনে কেউ তো জানে না, সত্য মিথ্যার ধার তো ধরে না। এখন আমার উপায় কি বলো, কান্না পরে খুশে, মরি যে কোন দোষে ভাবি বসে বসে, মরি যে কোন দোষে ভাবি বসে বসে।